14তম অধ্যায়ের নাম কি? জীব প্রযুক্তি। এখন এই জীব প্রযুক্তিকে ইংরেজিতে কি বলে বলতে পারবা? বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি তাহলে জীব প্রযুক্তি, যার ইংরেজিটা কি? বায়োটেকনোলজি। এখন দেখো, এই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি এই কথাটা সর্বপ্রথম যে বিজ্ঞানী এটাকে কথা বলেন মানে প্রকাশ করেন তার নাম কি? কার্ল এরিকি। কার্ল এরিকি। তাহলে এই বায়োটেকনোলজি এটার প্রবর্তক কে? কার্ল এরিকি। কার্ল এরিকি। কত সালে? 1919 সালে। তাহলে এই কার্ল এরিকি সর্বপ্রথম 1919 সালে এই বায়োটেকনোলজি কথাটাকে প্রবর্তন করেন। এখন দেখো, এই কার্ল এরিকি কোন দেশের বিজ্ঞানী? হাঙ্গেরি। কোন দেশের বিজ্ঞানী? হাঙ্গেরির বিজ্ঞানী হচ্ছে কার্ল এরিকি, যিনি সর্বপ্রথম এই বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি কথাটাকে ব্যবহার করেন। এখন আসো, এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বিষয়টা আসলে কি? খেয়াল করো, কিছু কিছু জীব আছে বা বিভিন্ন ধরনের জীবকে আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতি বা কৌশল অবলম্বন করে এগুলোকে ব্যবহার করে এটা মানুষের জন্য কল্যাণকর উপাদানে পরিণত করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় জীব প্রযুক্তি। তাহলে জীবদেরকে ব্যবহার করে, যে কোন পদ্ধতি ব্যবহার করে? বৈজ্ঞানিক পদ্ধতি বা নীতি অনুসরণ করে বা কৌশল অবলম্বন করে জীবদের ব্যবহার করে এটা মানুষের জন্য কিভাবে কল্যাণকর হয় বা এটা মানুষের জন্য কিভাবে ব্যবহার উপযোগী সম্পদে পরিণত হয়, সেটাকে বলা হয় জীব প্রযুক্তি। এখন সংজ্ঞাটা মনে হয় যে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি আরো ইজি করে বলি। তোমরা ধরো ইনসুলিন নাম শুনেছ? ইনসুলিন এইটা সাধারণত কি কারণে ব্যবহার করা হয় বলতো? যারা ডায়াবেটিক্স আক্রান্ত রোগী তাদের ওই ডায়াবেটিক্সটাকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে কি করে? এই ইনসুলিনটা ব্যবহার করা হয়। এখন দেখো, আমাদের সবার দেহে কিন্তু ইনসুলিন প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে। যেমন আমাদের অগ্নাশয় নাম শুনছো না? অগ্নাশয়, যেটাকে ইংরেজিতে বলে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসে বা অগ্নাশয়ের আমাদের এখানে কোষ আছে, ওই কোষের মধ্যেই যে ইনসুলিনটা ক্রমাগত উৎপন্ন হয়। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় ওই ইনসুলিনটা প্রাকৃতিকভাবে উৎপাদনটা বন্ধ হয়ে যায়, তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কি করে? বেড়ে যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে না, স্বাভাবিক তুলনায় বেড়ে যায়, তখনই আমরা এটাকে বলি ডায়াবেটিস। তাহলে দেখো, ইনসুলিন যে স্বাভাবিকভাবে উৎপন্ন হচ্ছে এই উৎপাদনটা যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়, তখনই সাধারণত ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয় তখন তাদেরকে কৃত্রিমভাবে কি করতে হয়? ইনসুলিন নিতে হয়, পুশ করতে হয়। তো এখন এই ইনসুলিনটা তো আগে উৎপাদন করতে হবে, উৎপাদন করতে হবে না? তো এই ইনসুলিনটাকে সাধারণত উৎপাদন করা হয় যে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, নাম শুনছো না? এসকাইরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া বা সংক্ষেপে কি বলে? ইকোলাই ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়ার মধ্যে কাকে উৎপাদন করা হয়? কাকে? ইনসুলিন উৎপাদন করা হয়। তাহলে দেখো, কাকে ব্যবহার করছে? একটা জীব না? জীবকে ব্যবহার করে কি উৎপাদন করা হচ্ছে? ইনসুলিন। এখন এটা কি মানুষের জন্য ব্যবহার করা হচ্ছে না? তাহলে মানুষের জন্য কল্যাণকর এবং উপযোগী করে তৈরি করা হচ্ছে কি? ইনসুলিন। তাহলে কাকে ব্যবহার করে? জীবকে। এবং এটার কিছু জেনেটিক্যাল পরিবর্তন করে করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে বায়োটেকনোলজি। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে আসো কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেমন ফলন বৃদ্ধি করতে ধরো উদ্ভিদটা কম ফলন দিচ্ছে, এটা কিছু জিনগত তুমি যদি পরিবর্তন করো দেখা যাবে এটা অধিক ফলন দিচ্ছে। আবার এটা ফলন দিতে সময় বেশি লাগছে, দেখা যাবে তুমি যদি এটা কিছু জেনেটিক্যাল পরিবর্তন করো দ্রুত ফলন দিচ্ছে। তাহলে দেখো, এটা মানুষের জন্য কি আশীর্বাদ না কল্যাণকর? তাহলে কিছু কিছু এই জীবদেরকে ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতি বা কৌশল অবলম্বন করে তাদের মানব কল্যাণে ব্যবহার উপযোগী করে তোলার যে ঘটনাটা, সেটাকে বলা হয় বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। সংজ্ঞাটাকে বুঝছি। আর এটার প্রবর্তক হচ্ছেন কোন দেশের বিজ্ঞানী? হাঙ্গেরীয় বিজ্ঞানী, তিনি প্রকৌশলী ছিলেন নাকি? আচ্ছা, আর কত সালে প্রকাশের সালটা? 19। তাহলে বায়োটেকনোলজি ক্লিয়ার। সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা টিস্যু। তো তোমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এটা পড়েছ। টিস্যু টিস্যু হচ্ছে কি? কতগুলা কোষের সমষ্টি, যারা উৎপত্তিগত দিক থেকে অভিন্ন বা একই, এবং তারা মোটামুটি কাজও কি একই প্রকৃতি, তখন ওই কোষগুচ্ছটাকে বলা হয় টিস্যু বলা হয়। তো দেখো, এই টিস্যু পরবর্তী যেটা দেখছি আমরা যে টিস্যু কালচার। এখন টিস্যু মানে কি? অনেকগুলা কোষের সমষ্টি। তাহলে এই টিস্যু কালচারটা কি? দেখো, কিছু কিছু উদ্ভিদ আছে যারা প্রাকৃতিকভাবে বংশবিস্তার করতে পারে না। প্রাকৃতিকভাবে কি হয় না? বংশবিস্তার হয় না। ধরো একটা আম গাছ, এটা একটা বীজ যদি তুমি বপন করো, আবার একটা আস্তে আস্তে কি হবে? আম গাছ হবে না। কিন্তু কিছু কিছু ঔষধি গাছ আছে, বনজ গাছ আছে, যেগুলো প্রাকৃতিকভাবে কি হয় না? বংশবিস্তার হয় না। তাহলে এখন প্রাকৃতিকভাবে যদি বংশবিস্তার না হয়,
একটা সময় পরে ওই গাছটা পৃথিবীতে কি আর থাকবে? তার অস্তিত্বটা কি হবে? বিপন্ন হয়ে যাবে না, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে ওই গাছকে টিকিয়ে রাখার জন্য তার কি করতে হবে? বংশ বিস্তার করতে হবে না? এখন এটা তো প্রাকৃতিকভাবে হয় না, তাহলে কিভাবে করতে হবে? কৃত্রিম ভাবে করতে হবে। যেটা প্রাকৃতিক ভাবে বিভাজন সম্ভব না, এটা কিভাবে করা দরকার? কৃত্রিম ভাবে। তখন এই কৃত্রিম ভাবে কৌশলটাই হচ্ছে তোমার টিস্যু কালচার। তাহলে এই টিস্যু কালচার, এবার কালচার বিষয়টা বুঝি। ধরো একটা উদ্ভিদ, উদ্ভিদের কিছু বর্ধনশীল অংশ আছে। বর্ধনশীল অংশ কোনগুলা? যেমন ধরো একটা যদি আমরা উদ্ভিদ দেখি, এই উদ্ভিদের উপরের দিকে কি থাকে? পাতা থাকে না? উদ্ভিদের উপরের দিকে কি থাকে? এই পাতার অংশগুলো থাকে। আবার ধরো এখান থেকে একটা ডাল বের হলো, এই ডাল বের হয়ে এখানে একটা পাতার অংশ হলো, আর নিচের দিকে কি থাকে? তার মূলের অংশগুলো থাকে, থাকে কিনা? এখন দেখো এই যে ধরো উদ্ভিদের আরো উপরের দিকে যদি আমরা কয়েকটা পাতা দিয়ে দিই, প্রথম হচ্ছে এই যে ধরো কাণ্ডের অগ্রভাগ, ধরো কাণ্ডের যে অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, তারপরে পাতার অগ্রভাগ, এরপরে এইখানে দেখো একটা কাণ্ডের অংশ শুরু হলো না? আবার এইখানে আরেকটা অংশ, এই দুইটা, এইটাকে বলা একটা পর্ব, এটাকে বলা হয় একটা পর্ব। এই যে এইটা দেখো, একটা উদ্ভিদের ধরো এখান থেকে একটা কাণ্ড শুরু হলো, আবার এখান থেকে একটা কাণ্ডের অংশ শুরু হলো, তাহলে এইটাকে বলা একটা পর্ব, এটাকে বলা একটা পর্ব। পর্বের মাঝে যে অংশটা, এটাকে বলা হয় পর্ব মধ্য। দুইটা পর্বের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? পর্ব মধ্য। আবার আমি যদি এদিকে মূল খেয়াল করি, এটা হচ্ছে মূলের অগ্রভাগ। তাহলে এই অংশগুলো কি হয়? ধরো এই পর্ব মধ্যটা যদি বড় হয়, তখন উদ্ভিদটা কি হয়? লম্বা হয় না? পর্ব মধ্য বড় হলে। যেমন তোমরা আখ দেখছো না, আখ, এই আখের যদি মানে পর্ব মধ্যটা ছোট, আখগুলো দেখতে খাটো হয় না? আবার যদি লম্বা লম্বা হয়, বড় হয়। বাঁশ, বাঁশের মধ্যে দেখছো না, যেটা পর্ব মধ্য। এরপরে পাতার অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এগুলো হচ্ছে উদ্ভিদের কি? বর্ধিত অঞ্চল। এই উদ্ভিদের বর্ধিত অঞ্চলটা থেকে কোনো একটা অংশকে, একটা টিস্যুকে বিচ্ছিন্ন করে। কোথা থেকে? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল থেকে একটা টিস্যুকে কি করে? বিচ্ছিন্ন বা আলাদা করে। এইটা একটা নিয়ন্ত্রিত মাধ্যমে, এখানে তাপমাত্রা এবং জীবাণুমুক্ত পরিবেশে, অর্থাৎ জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে ওই টিস্যুটা থেকে অণুচারা, অণুচারা বোঝো তো, মানে ছোট চারা উদ্ভিদ, অণুচারা তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় টিস্যু কালচার। সেটাকে বলা হয় টিস্যু কালচার। সেটা কি বলা হয়? টিস্যু কালচার। তাহলে দেখো কোন একটা উদ্ভিদ দেহ থেকে, কোন জায়গা থেকে? বর্ধিত অংশ থেকে। উদ্ভিদের বর্ধিত অংশ থেকে কোনো একটা টিস্যুকে আলাদা করে সম্পূর্ণ জীবাণুমুক্ত পদ্ধতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে অণুচারা তৈরির পদ্ধতিকে বলা হয় টিস্যু কালচার। সংজ্ঞাটাকে বুঝছি? তাহলে ধরো একটা উদ্ভিদ, ধরো এখান থেকে একটা টিস্যুকে আলাদা করলাম, ধরো এই আমরা আলাদা করে নিলাম। আলাদা করে এটাকে আগে জীবাণুমুক্ত পরিবেশে, সম্পূর্ণ কি জীবাণু থাকতে পারবে না, জীবাণুমুক্ত পরিবেশে এবং নিয়ন্ত্রিত কক্ষে, ধরো এখানে আমার তাপমাত্রার চাপ সবকিছু কি থাকতে হবে? নিয়ন্ত্রিত থাকতে হবে। ওই নিয়ন্ত্রিত পরিবেশে এই চারা, অর্থাৎ অণুচারা তৈরি করব। এই অণুচারা তৈরি করার পদ্ধতিটাকে বলা হয় টিস্যু কালচার। কথা কি বুঝছি? এবার আসো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লান্ট। এখন আমরা আগে এগুলো নিয়ে কেন আলোচনা করছি? যখন আমরা টিস্যু কালচার ধাপগুলো আলোচনা করব, এই ধাপগুলোর জন্য আমার এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। তুমি যখন এই কিওয়ার্ডগুলো বুঝবা, তুমি নিজেই কিন্তু টিস্যু কালচারটা পড়তে পারবা। এখন আসো এক্সপ্লান্ট। আমরা উদ্ভিদ এই পাতার দ্বিতীয় অঞ্চল থেকে কি করলাম? কাকে আলাদা করলাম? একটা টিস্যুকে আলাদা করলাম। কোথা থেকে? উদ্ভিদের বর্ধিত অঞ্চল থেকে, পাতা থেকে। হতে পারে এটা মূলের অংশ থেকে, হতে পারে, হতে পারে কাণ্ডের অগ্রভাগ থেকে, হতে পারে, পারে কিনা, বা মুকুলের অগ্রভাগ থেকেও হতে পারে, অর্থাৎ যেটা কি বর্ধিত অঞ্চল। এখন আসো এই বর্ধিত অঞ্চল থেকে কাকে আলাদা করলাম? টিস্যুকে। আর যে গাছটাকে আলাদা করলাম, উদ্ভিদ। তাহলে কিসের উদ্দেশ্যে? টিস্যু কালচার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? টিস্যু কালচার উদ্দেশ্যে। কোথা থেকে? মাতৃ উদ্ভিদ থেকে। কি করলাম? একটা টিস্যুকে বিচ্ছিন্ন করে নিলাম। এই বিচ্ছিন্ন করে নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় এক্সপ্লান্ট। কথা কি বুঝছি? তাহলে টিস্যু কালচারের উদ্দেশ্যে একটা মাতৃ উদ্ভিদ থেকে ওই টিস্যুটাকে বিচ্ছিন্ন করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় এক্সপ্লান্ট। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে টিস্যুকে বিচ্ছিন্ন করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? এক্সপ্লান্ট। এবার আসো এই টোটিপটেন্সি, টোটিপটেন্সি এই বিষয়টা কি? দেখো বিজ্ঞানী মর্গান, বিজ্ঞানীর নামটা কি? মর্গান। বিজ্ঞানী হচ্ছেন মর্গান। তিনি বলেন
প্রত্যেকটা সজীব কোষেরই নতুন আরেকটা কোষ বা একটা উদ্ভিদ তৈরি কি থাকে, ক্ষমতা থাকে। ওই যে নতুন একটা কোষ তৈরি হচ্ছে, একটা কোষ থেকে আরেকটা কোষ বা একটা চারা তৈরি হচ্ছে বা একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, এই নতুন কোষ তৈরির ক্ষমতাটাকে বলা হয় টোটিপটেন্সি। একটা কোষ থেকে আরেকটা কোষ, একটা চারা উদ্ভিদ, একটা উদ্ভিদ তৈরির যে ক্ষমতা, এটাকে বলা হয় টোটিপটেন্সি। প্রত্যেকটা উদ্ভিদের একটা নতুন উদ্ভিদে তৈরি হওয়ার কি থাকে, ক্ষমতা থাকে। প্রত্যেকটা কোষের একটা নতুন কোষে পরিণত হওয়ার কি থাকে, ক্ষমতা থাকে। সজীব কোষ, সজীব হইতে হবে, জীবিত। সজীব মানে কি, জীবিত। এখন জীবিত কখন থাকবে, যখন এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে, যখন এটার মধ্যে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। অর্থাৎ প্রোটোপ্লাজম থাকলে এটাকে আমরা কি কোষ বলতে পারবো, জীবিত কোষ। তাহলে প্রত্যেকটা জীবিত কোষেরই নতুন আরেকটা কোষে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। ওই ক্ষমতাটাকে বলা হয় টোটিপটেন্সি। আর ওই সেলটাকে, ওই সেল, সেল মানে কি কোষ, ওই সেলটাকে বলে টোটিপটেন্ট সেল। ওই সেলটা কি বলে, টোটিপটেন্ট সেল। কথা কি বুঝছো? এরপর আসো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, মেরিস্টেম। এখন এই মেরিস্টেম জিনিসটা কি, দেখো তো, তুমি ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদের একেবারে মাথার প্রান্তটাকে, মুকুলটাকে, একেবারে সামনের অংশটাকে ভেঙে দিলা, উদ্ভিদটা কি আর লম্বা হবে? উদ্ভিদটা লম্বা হবে? এই যে প্রান্তটাকে ভেঙে দিলা, উদ্ভিদটা লম্বা হবে? কিন্তু যদি না ভাঙতা, উদ্ভিদটা আস্তে আস্তে আরো লম্বা হতো। তাহলে দেখো এই উদ্ভিদের অগ্রভাগের যে অংশগুলা, উদ্ভিদের কোথার অগ্রভাগের অংশগুলা, এগুলোতে সাধারণত কোনো জীবাণু থাকে না। এগুলোতে কোনো কি থাকে না, জীবাণু, যেগুলো বর্ধিত হইতে পারে, যেমন এই অগ্রভাগের টিস্যু, মূলের অগ্রভাগ, এই অগ্রভাগের টিস্যুতে কোনো কি থাকে না, জীবাণু থাকে না। এই জীবাণুমুক্ত টিস্যুটাকে বলা হয় মেরিস্টেম। জীবাণুমুক্ত যে অংশটা, সেটা কি বলা হয়, মেরিস্টেম। তাহলে জীবাণুমুক্ত অংশটা কি বলা হয়, মেরিস্টেম। যে জায়গাটাতে কোনো কি থাকে না, জীবাণু থাকে না। এবার আসো, আচ্ছা এখানে আরেকটা তথ্য আমরা পড়ে নেব একটু এটার সাথে। ধরো অটোক্লেভ, অটোক্লেভ, তুমি যে টিস্যু কালচার করবা, এই টিস্যু কালচারের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির ব্যবহার হবে না, পাত্র ব্যবহার হবে না, বাট টিস্যুটাও তো ব্যবহার হবে। তো টিস্যু কালচারের উদ্দেশ্যে তুমি যে যন্ত্রগুলা ব্যবহার করবা, ওই যন্ত্রগুলাকে কি হইতে হবে, জীবাণু মুক্ত হতে হবে। কিন্তু যদি জীবাণু থাকে, তাহলে তোমার যে অনুচারা তৈরি হবে, ওটা প্রপারলি তৈরি হবে না, ওটা দুর্বল হবে, বা তুমি যে গুণাগুণ চাচ্ছ ওই ধরনের গুণাগুণ আসবে না। তাহলে এই টিস্যু কালচার করার জন্য তোমার যন্ত্রপাতিগুলো কি হতে হবে, জীবাণুমুক্ত হতে। তাহলে টিস্যু কালচারের জন্য তোমার যন্ত্রপাতিগুলো কি করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। তাহলে এই জীবাণুমুক্ত করার একটা যন্ত্র হচ্ছে অটোক্লেভ। তাহলে অটোক্লেভ কি, জীবাণুমুক্ত করার একটা যন্ত্র, যেটার মধ্যে তুমি 121°C তাপমাত্রা, কত, 121°C তাপমাত্রা, এবং এটাতে একটা চাপ, যেটা হচ্ছে 15 পাউন্ড পার স্কয়ার, এটাকে পড়া হয় পাউন্ড পার স্কয়ার। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কত চাপে, 15 পাউন্ড পার স্কয়ার চাপে, এবং কত মিনিট রাখতে হবে, তাহলে 121°C তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কয়ার চাপে তুমি যখন 20 মিনিট রেখে দিবা, ওই টিস্যু কালচারের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করবা, ওগুলো কি হবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে অটোক্লেভ হচ্ছে জীবাণুমুক্ত করার একটা যন্ত্র। কথা কি বুঝছো? আচ্ছা এবার আসো এগার। তোমরা এটা অনেকে নাম শুনছো, এগার। কেক তৈরি করতে এগার ইউজ করো না? এখন এগার হচ্ছে, ধরো একটা তরল উপাদান, এই উদ্ভিদের টিস্যুটাকে বৃদ্ধি করার জন্য আমার কিছু হরমোন লাগে। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলো, এগুলোকে বলা হয় ফাইটো হরমোন। যেমন ভিটামিন লাগে, সুক্রোজ লাগে, কার বৃদ্ধির জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য। তো এইগুলো সাধারণত তরল আকারে থাকে। কি আকারে, তরল আকারে। এখন এই তরলটার মধ্যে তুমি যদি টিস্যুটা রাখো, তাহলে এগুলো কি নড়বে না, নড়বে না। এখন দেখো জেলি, জেলির মধ্যে ধরো একটা টিস্যুকে রাখলা, ধরো একটা বাদাম বা বাদামের অংশকে রাখলা, তাহলে জেলির মধ্যে কি ওই বাদামটা নড়াচড়া করবে, ফিক্সড হয়ে এক জায়গায় বসে থাকবে না। কিন্তু পানির মধ্যে ওই বাদামটা রাখো, নড়াচড়া করবে কিনা। তাহলে দেখো ওই যে ফাইটো হরমোন গুলা দিচ্ছ, সুক্রোজ, ভিটামিন অংশগুলো দিচ্ছ, এগুলো কিন্তু তরল থাকে। তাহলে যাতে এটা জমাট বাঁধে, ওই জমাট বাঁধার জন্য এখানে কি যুক্ত করা হয়, এগার যুক্ত করা। কি যুক্ত করা হয়, এগার। তাহলে এগার হচ্ছে ওই মিডিয়ামের মধ্যে যে তরল উপাদানগুলো আছে, এই তরল উপাদানটাকে জমাট বাঁধতে সহায়তা করে কে, এগার। এবার আসো ক্যালাস। এখান থেকে আমরা কাকে টিস্যু। এখন এই টিস্যুটা আস্তে আস্তে বিভাজিত হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, মাইটোসিস মানে আছে কিনা। এই মাইটোসিস প্রক্রিয়া কে বিভাজিত হবে, তাহলে একটা টিস্যু ধরো মাইটোসিস প্রক্রিয়া যখন বিভাজিত হবে, আর কি একটাতে থাকবে, অনেকগুলো টিস্যু গুচ্ছে পরিণত হবে না। তখন এটা কিন্তু নির্দিষ্ট কোনো আকার, সেরকম হাত পা থাকে, উদ্ভিদ কি ডালপালা থাকে। অর্থাৎ এই টিস্যুটা বারবার বিভাজিত হয়ে একটা অবায়হীন, অবায়হীন মানে কি বলতে পারবা, অবায়হীন। দেখো একটা নতুন টার্ম আসছে না, অবায়হীন।
কোনো আকার বা আকৃতি নেই। যেমন আমাদের এখন কি একটা মানুষের আকৃতি আছে না, একটা উদ্ভিদের কি ডালপালা, পাতা, মূল, কাণ্ড এগুলো আছে না, তো এইটার নির্দিষ্ট কোনো কি নাই, আকৃতি নাই। যাদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাদেরকে বলা হয় অবায়হীন। তাহলে দেখো ওই টিস্যুটা বারবার বিভাজিত কিসে পরিণত হলো, অবায়হীন একটা টিস্যু মন্ডে বা টিস্যু গুচ্ছে পরিণত হলো। ওই অবায়হীন টিস্যু গুচ্ছটাকে বলা হয় ক্যালাস। অবায়হীন টিস্যু গুচ্ছটাকে বলা হয় ক্যালাস। তাহলে দেখো তো আমরা এখানে যে টার্মগুলো লিখেছি সবগুলো বুঝতে পারি কিনা। জীব প্রযুক্তি কি, টিস্যু, টিস্যু কালচার, এক্সপ্লান্ট, টোটিপটেন্সি, মেরিস্টেম, অটোক্লেভ, এগার এবং হচ্ছে ক্যালাস। তো এটা যদি তুমি ক্লিয়ার বুঝতে পারো, আমরা যখন নেক্সট পরবর্তী ক্লাসে আলোচনা করবো যে টিস্যু কালচারের ধাপগুলা, তখন দেখবে এই প্রত্যেকটা পার্টে কিন্তু তোমার আলোচনা হয়েছে। জাস্ট একটু তখন এটা গুছিয়ে লিখলে তোমার হয়ে গেল টিস্যু কালচারের ধাপ। তো আজকে আমরা এখানে থাকবে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো কি নিয়ে, টিস্যু কালচার। ঠিক আছে।